আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। সারা দেশে চলছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। 40 দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট শুরু। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন। আরাকান আর্মির দখলে রাখাইন। রোহিঙ্গা প্রত্যার্পণের শঙ্কা বিশেষজ্ঞদের। আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মরণ ফাঁদ। 3 মাসে 29টি দুর্ঘটনায় 29 জনের মৃত্যু। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ি চলাচল ও বেপরোয়া গতি দায়ী। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব কর্মসূচি থেকে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানানো হচ্ছে। সেই সাথে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা। মনির হোসেন তপু রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিশু, কিশোর, তরুণ সবাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হন। স্লোগানের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। বিশ্বের বড় বড় মোড়ল এবং ইউনাইটেড নেশন যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে বিশ্বব্যাপী, আজকে বছরের পর বছর ধরে গাজায় প্রায় হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে এবং যে ধরনের বোমা ইউজ করা হচ্ছে, যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে নিরস্ত্র মানুষগুলোর প্রতি, তা নিয়ে আমাদের বিশ্ব মোড়লদের কনসার্ন কোথায়? মানবিকতার সেই দিকগুলো কোথায়? এটা কোনো ধর্মীয় আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন। কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের, যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। এইটা একটা মুসলিম হিসেবে শুধু দায়িত্ব না, আপনার মনুষ্যত্বের মনে প্রশ্ন জাগা উচিত যে আপনারা কি করছেন ওদের জন্য। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আমরা এই যুদ্ধ বন্ধ দেখতে চাই, কারো উপর যেন আর কোনো রকম গণহত্যা না চালানো হয়। ইসরায়েলের পণ্যগুলি যারা যারা ক্রয় করে থাকে, আমরা তাদের ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেছি। আমরা ইসরায়েলি পণ্য, সব পণ্য বয়কট করছি আমরা। ইসরায়েলের এই সব জঘন্য জেনোসাইড বন্ধ চাই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তি দিতে চাই। আজকে কয়েক লক্ষ ইহুদি পুরো বিশ্বকে অশান্ত করে রেখেছে। আজ আমরা মুসলমানরা যদি জেগে উঠি, তাহলে এই কয়েক লক্ষ ইহুদিকে নিধন করা এবং বিশ্ব মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করা একেবারে অসম্ভব নয়, ধুলায় মিশে যাবে। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর? যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আছেন সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, রাজধানীর আর কোথায় কোথায় বিক্ষোভ কর্মসূচি চলছে আমাদেরকে জানান। আসলে পুরো ঢাকা জুড়েই উত্তাল। সারা দেশের খবরটা নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন আমাদের যারা দর্শকরা রয়েছেন। কিন্তু ঢাকা শহরের যে চিত্র মনির হোসেন তপুর রিপোর্টে দেখলেন, ঠিক শরীফুল ইসলাম ভাইয়ের যে রিপোর্টের মাধ্যমে যে বর্বরতার চিত্র দেখলেন, তার বাস্তবতা হচ্ছে ওটা ঢাকা শহরে মানুষ এবং বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, ক্ষোভ জানাচ্ছেন, ভীষণভাবে নিন্দা জানাচ্ছেন। তারা প্রত্যেকেই আবেগ আপ্লুত এবং যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, একটা
ফিলিস্তিনকে যেভাবে নির্মমভাবে বর্বরভাবে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তার প্রতিবাদে গোটা বাংলাদেশ। আপনি জানেন যে আজকে একটা কর্মসূচি সারা দিনভর চলছিল, নো ওয়ার্ক নো স্কুল। সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, বাংলাদেশের স্টুডেন্টরাই সেই ডাক দিয়েছিলেন। আমরা একটু আপনাদের কাছে শুনবো, আপনারা এই কলটা করেছিলেন, রিয়েলিটিটা জানতে চাই আজকে কেমন সারা। দেখুন, দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা আনটিল স্টপ জেনোসাইড, নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বয়কটের মাধ্যমে সফল করে তুলছে। আপনি দেখেছেন সারা দেশের পাড়া মহল্লা, স্কুল কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং আমরা আগামীকালকের প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 3:30 এখানে জড়ো হব এবং এখান থেকে আমরা জমায়েত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অধিদপ্তর অভিমুখে 6 দফা দাবিতে পাসপোর্ট অ্যাক্সেস ডিজিটাল কথাকে ফিরিয়ে নিয়ে আসা সহ 6 দফা দাবিতে মার্চ করবো এবং সেখান থেকে আমরা মার্কিন দূতাবাসের অভিমুখেও মার্চ করবো, কারণ মার্কিন দূতাবাসী মূলত এই গণহত্যার প্রধান মদতদাতা। ওকে, উনি বলছিলেন যে ওনাদের আগামীকালকের কর্মসূচি, অর্থাৎ এই কর্মসূচিগুলো এখন চলবে ধারাবাহিকভাবেই। তারা এই প্রতিবাদ জানিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়েও এখানে অনেক শ্রেণী পেশার মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে আপনারা দেখছেন যে নানা বয়সী নারী এবং মুরব্বী চাচারা সহ আপনি নানা শিশুরাও এসেছেন, পরিবার পরিজন স্বজন অনেকেই এখানে জড়ো হয়েছেন। ফ্রি ফিলিস্তিন এই স্লোগানে তারা এখানে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। প্রচন্ড রোদ, প্রখর রোদের মধ্যে দিয়ে তারা এখানে স্লোগান তুলছেন সবাই, এবং সেনাবাহিনীকে পাঠানোর দাবি সহ নানা রকম দাবি তারা করছেন। আসলেই বাংলাদেশের মতো এরকম একটা প্ল্যাটফর্ম থেকে একজন সাধারণ মানুষ, নাগরিক, মুসলিম কিংবা একজন মানুষ হয়ে যে ভূমিকা রাখা যায়, যে নিন্দা জানানো যায়, যে স্টপ করা যায় দেশটাকে বিভিন্নভাবে নিজের জায়গায়, নিজের যে স্থানগুলো রয়েছে, নিজের যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, সবভাবে নিজের যে ভাষা রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, নানাভাবে যে নিজেকে পুরো দেশকে ওই ইসরায়েলের যে বর্বরতা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর যে ভাষা, সেটা নিশ্চয়ই বিশ্ব দরবারে পৌঁছে যাবে এই খবরগুলোর মাধ্যমে। এছাড়াও নানা মাধ্যমে এগুলো চলে যাচ্ছে। গাজায় যে বর্বরতা হচ্ছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন, তারা বয়কট করছেন ইসরায়েলের সব পণ্য, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যে উত্তাল ঢাকা শহর, এই চিত্রটা কিন্তু এর আগেও আমরা থেকে দেখেছি, কিন্তু এবারের যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, বিক্ষোভ, এটা বোধহয় বাংলাদেশ নতুনভাবে দেখছে। আপনি জানেন যে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে এই কর্মসূচিগুলো করা হয়েছে, বিক্ষোভ জানানো হয়েছে, অনেক স্থানে রাস্তা বন্ধ করে দিয়ে করা হয়েছে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সরকারের অবস্থান কি সেটাও জানার দাবি রয়েছে অনেকের মধ্যেই। এই বাস্তবতায় তারা স্পষ্ট করছেন যে বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে ইসরায়েলের বিপক্ষে। যে ভূমিকা তারা রাখছে, ইসরায়েল যেভাবে করে বর্বরভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে যে যার অবস্থান থেকে ইসরায়েলের জন্য নিজেদের মানসিক শক্তি সঞ্চার, যেভাবে করে প্রতিবাদ জানানো যায়, যেভাবে করে ইসরায়েলের বিপক্ষে গোটা বিশ্বের মুসলমানরা এক হতে পারে, সেই বিষয়টাই জোরালোভাবে তারা বারবারই বলে যাচ্ছে। এবং মুসলমানরা এই ধরনের স্লোগান দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়াও নারায়ে তাকবীর সহ যতভাবে বলা যায়। আসলেই বুঝতে পারছেন যে এখানে শুধু মুসলমান জড়ো হয়েছে তা নয়, ভিন্ন ধর্মীরাও রয়েছেন, নানা বয়সী মানুষরাও। জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ। গাজা ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মিছিল করছেন শিক্ষার্থীরা। গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারের উপর চাপ তৈরি ও যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে ফাঁসির দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। গোষ্ঠী
কুষ্টিয়ায় সকাল থেকেই এনএস রোড সংলগ্ন ইসলামী কলেজে হাজার হাজার মানুষ জড়ো হয়। পরে সেখান থেকে সকল শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি এনএস রোড প্রদক্ষিণ করে চৌরহাস মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিকে সমর্থন জানিয়ে কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এনএস রোডের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখে। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহরের শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র সেনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। নওগাঁ সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন নওগাঁ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়াও নওগাঁ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট ও তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় জেলা শহর মাইজদির প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন। গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সকাল 9টায় সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বিশ্ব নেতাদের ন্যাক্কারজনক হামলা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজায় গণহত্যার প্রতিবাদে আগামী 11 এপ্রিল মুসলিম উম্মার প্রতিবাদ সমাবেশের কারণে 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল শনিবার সবার আগে বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপি কনসার্টের অনুমতি ও সহায়তার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংগঠনের সভাপতি অ্যানি জানান, 11 এপ্রিল ইসরায়েলের আগ্রাসন বিরোধী প্রতিবাদ মিছিলে সব শ্রেণীর মানুষ অংশ নেবে। তাই 12 এপ্রিল দেশের 4টি বিভাগীয় শহরে এই স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সব ধরনের কর্মসূচিতে বিএনপির সংহতি রয়েছে বলে জানান তিনি। গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের সেশনে তিনি একথা জানান। এ সময় গভর্নর বলেন, আগামী সপ্তাহের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। স্টার্ট আপ কমিউনিটির জন্য সরকার সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এতে বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রথম দিন 60 জনের বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ কানেক্ট সেশন অনুষ্ঠিত হয়। স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে সরকার অনেক ধরনের নীতিগত সংস্কার করছে। আমাদের সামর্থ্য কম, তবে সীমিত সামর্থ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। স্টার্ট আপ কোম্পানিগুলোর এগিয়ে যাবার পথে সকল বাধা আমরা দূর করব। এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, স্টার্ট আপ কমিউনিটিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্যাংক খাত। এজন্য বিশেষ ফান্ডও গঠন করা হয়েছে। সবাইকে জানাতে চাই, নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। এটি কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে শুধুমাত্র স্টার্ট আপ কোম্পানিগুলোকে দেওয়া হবে। 1 মাস আগেই এটি চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
এছাড়া দেশের প্রত্যন্ত উপজেলায় উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়া, আইসিটি মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প এবং সকল স্থানে কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 1,80,000 রোহিঙ্গার প্রত্যার্পণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। তাই আঞ্চলিক সহযোগী দেশ চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সাথে এ ব্যাপারে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। গত মাসে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি আশ্বাস দেন এই সংকট সমাধানের। এর প্রায় এক মাসের মাথায় থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যার্পণের উপযুক্ত বলে ঘোষণা দেয়। এছাড়াও আরও 70,000-এর পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানায়। এই প্রক্রিয়াকে রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং বলছেন তারা। এটা যদি এখন হয় তবু আমরা বলবো হ্যাঁ একটা আরম্ভ হলো। এই পথে আমরা হয়তো আস্তে আস্তে আরো বেশি লোক পাঠাতে পারবো। এটার ভিতরে নানা রকমের জিনিস এসে যায়। রাখাইন আর্মির দখলে, এখন মিয়ানমার সরকারের দখলে না। সুতরাং ডিপার্টেশন করতে গেলে প্রসেসটা কি হবে? বিষয়টা বেশ জটিল, আমাদের মনে রাখতে হবে। কিন্তু কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের এখানে তো আমরা 2 বার রোহিঙ্গাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েও তাদেরকে পাঠাতে পারিনি। তো কাজে সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে খুব সতর্কভাবে, কৌশলীভাবে আমাদের কিন্তু এই বিষয়টাতে সামনে যেতে হবে। তাদের মতে এই পরিস্থিতিতে দ্রুত প্রত্যার্পণ শুরু করতে এশিয়ার বৃহৎ দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে। আমরা বিহাইন্ড দ্য সিন এটা নেগোসিয়েশন বলি। তো ওই জায়গায় আপনার বেশি সময় দিতে হবে। বড় বড় কথা বলে ও তো আমরা দেখেছি 8 বছর ধরে আমরা অনেক কথা বলছি। জাতিসংঘে প্রতি বছর একটা করে রেজলিউশন হয়, প্রতি বছর জেনারেল অ্যাসেম্বলির সাইডে একটা আলোচনা হয়। তাতে কি অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে? এই অবস্থাটার পরিবর্তন চাইলে ওদেরকে যাওয়ার সুযোগ করতে হলে কূটনীতি, যেটাকে বলা হয় রিয়েল সেন্স ডিপ্লোমেসি, ওইটা করতে হবে। মিয়ানমারের সাথে আমাদের এনগেজ করতে হবে সারাক্ষণ। আমরা সব সময় ওয়েস্টের দিকে তাকাই, কিন্তু আমাদের ইস্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং ওইসব সব দেশে কিন্তু রোহিঙ্গা আছে। তারাও একই অবস্থায় আছে আমাদের মতো। তারাও চায় ওদের ডিপার্টেশন হোক। এদের সাথে আমাদের একটা অ্যালায়েন্স করতে হবে। সবাই মিলে পার্সিউ করলে তো বাধ্য হবে। তারা চিন্তা সাপোর্ট দিচ্ছেই। মানবিক দিক বিবেচনায় 2017 সালে মিয়ানমারের 8 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। গেল 8 বছরে তাদের সংখ্যা এখন 10 লাখেরও বেশি। আন্তর্জাতিক চাপের মুখে 2017 সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের তৎকালীন অং সান সুচি সরকার। সই হয় দ্বিপক্ষীয় চুক্তিও। কিন্তু সেই চেষ্টা আলোর মুখ না দেখায় সংকটটি বাংলাদেশের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মরণ ফাঁদ। মহাসড়কটির চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশটি মৃত্যু ফাঁদের হটস্পট। গেল 3 মাসেই সড়কের এই অংশে 29টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 29 জন। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ির পানি, তার সাথে চালকদের বেপরোয়া গতির কারণেই ভয়াবহ এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশে। জেলার 2000 হাইওয়ে থানার তথ্য বলছে 2024 সালে সড়কের এই অংশে 65টি দুর্ঘটনায় 21 জনের মৃত্যু হয়। আর চলতি বছরের 3 মাসেই 29টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 29 জন। সবশেষ গত 2রা এপ্রিল লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে এক দুর্ঘটনাতেই প্রাণ হারায় 11 জন। এলাকাবাসী ও পুলিশ জানায় সরু রাস্তার সাথে ঝুঁকিপূর্ণ বাঁক, লবণ পানিতে সড়ক ভিজে থাকা, ঢালু সড়ক ও চালকদের অনভিজ্ঞতার কারণেই ঘটছে এত দুর্ঘটনা। কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নামার পথে ওই রাস্তাটা একটু ঢালু আছে, আর একদিকে হচ্ছে পূর্ব পাশে একটু নিচু। ফলে গাড়িগুলো যখন কক্সবাজার থেকে চিটংয়ের দিকে আসে তখন এগুলো একটু হেলানো অবস্থায় থাকে, পরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা এড়াতে সড়কের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মহাসড়কে
অটোরিকশার মতো ছোট পরিবহন চলা বন্ধ করা জরুরি। রাস্তার প্রশস্ততা যেমন করা প্রয়োজন, রাস্তার ঝুঁকিপূর্ণ স্থান বাঁক রয়েছে সেগুলোকে আসলে ভিশন অবস্ট্রাকশন আছে কিনা, ঠিকভাবে সেফ কিনা সেটা নিশ্চিত হওয়াটা প্রয়োজন। সড়ক বিভাগ এর মধ্যে কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় বলে জানালেন এলাকাবাসী। রাস্তাটা একটু ছোট, এই জন্যই মানে গাড়ি আমরা দাঁড়িয়ে নামাইতে পারতেছি না, দুর্ঘটনা হচ্ছে। আমরা চাই অতি বিলম্বে এই মহাসড়ক 4 অথবা 6 লেন উন্নীত করা হোক। দুর্ঘটনাপ্রবণ সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা ফারুকী আজমের। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবছর পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এপ্রিলের এই সময় যেটা পাওয়া যায় সেটা জাটকা, ইলিশ নয়। এটা ধরা আইনগত সম্পূর্ণ নিষিদ্ধ। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাঙালির সংস্কৃতির কোনো অংশ নয়, এটি আরোপিত। ইলিশের পরিবর্তে পহেলা বৈশাখে বাতাসা, মিষ্টি বা অন্য মাছ খাওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে আগামী 8 থেকে 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। এই সময় দেশের ইলিশ সমৃদ্ধ 20 জেলায় জাটকা সংরক্ষণ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। সরবরাহ বাড়লে সেটা আমরা আশা করছি যে বাজারে যেন কোনো সিন্ডিকেট এটা দখল করে নিয়ে যেন না করতে পারে। এবার আমাদের সেই চেষ্টাটা থাকবে। আমাদের যে নিষেধাজ্ঞা রপ্তানির উপর ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো আছে। আমরা প্রবাসীদের জন্য শুধু আমরা কিছু ছাড় দিয়েছি, নির্দিষ্ট দেশ বলে সেই রপ্তানিটা। এবং যেহেতু ওখানে আমাদের বাংলাদেশিরাই আছেন, ওরাও সাধারণ মানুষ, তাদেরকে খাওয়ার জন্য। এবারে পার্টেক্স খেলার খবর। দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে ফিরেছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির দুর্নীতি বিরোধী শৃঙ্খলা বিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং সকল শর্ত পূরণ করেছেন। সে হিসেবে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন তিনি। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুষ্ঠিত T10 লিগে অংশগ্রহণকালে দুর্নীতির অভিযোগে নাসির হোসেনকে 2 বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। সারা দেশে চলছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। চল্লিশ দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট শুরু। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ তহবিল গঠন। আরাকান আর্মির দখলে রাখাইন। রোহিঙ্গা প্রত্যার্পণের সংখ্যা বিশেষজ্ঞদের। আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মরণ ফাঁদ। 3 মাসে 29টি দুর্ঘটনায় 29 জনের মৃত্যু। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ি চলাচল ও বেপরোয়া গতি দায়ী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।